2025 সালে আপনার দৃষ্টিতে সেরা হাইপ কাকে নিয়েছিল, সেরা ফ্লপকে? আপনার দৃষ্টিতে সেরা ম্যাচ কোনটা, সেরা মুহূর্ত কোনটা, সেরা গোল কোনটা? আমরা সেগুলোই বিচার করতে চাই, আর আপনারটাও আমরা শুনতে চাই। কমেন্ট সেকশন তো খোলাই থাকবে। আমি রিফাত মাসুদ তো আছি, আমার সঙ্গে আছেন নাবিল খান, আমার সঙ্গে আছেন তৌসিফ হাসান, এবং অবশ্যই দ্য ফুটবল শো এর ক্রু শরীফুল হক আনন্দ। সবাই মিলেই আমরা এটা বলবো, তবে আনন্দর জন্য আমরা একটু অপেক্ষা করি। আনন্দ চলেই আসছে, আনন্দ ইজ হিয়ার। হাউ আর ইউ আনন্দ, কেমন আছেন আপনি? দ্য টিএফএস ক্রুর মনে হয় প্রপার চারজনের ফার্স্ট শো, আই থিংক ফার্স্ট নাকি? বছরের লাস্টে এসে প্রথম শো। আচ্ছা, ঠিক আছে। ভালোই বলেছেন, ভালোই বলেছেন। আপনাকে দেখে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তো আমরা কি আপনাকে দিয়ে শুরু করবো নাকি? 2025 সালে আপনার সেরা মুহূর্ত কোনটি ছিল, কি ছিল, এগুলো দিয়ে? আচ্ছা, শরীফুল হক আনন্দ তার নিজের ওই ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছেন 2025 সালের সেরা ঘটনাগুলো কি কি। আনন্দ বলেন, আপনার 2025 সালের সেরা মুহূর্তগুলো কেন, কি এবং কি কারণে আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন সেরা ম্যাচ, সেরা গোল, সেরা ফুটবলার, সেরা রিপোর্টিং মুহূর্ত, সেরা ফ্লপ, সেরা হাইপ, সেরা খবর যা অবাক করেছে, তাই তো? মোটা দাগে এটি তো আমাদের ক্যাটাগরি। আই থিঙ্ক সেরা ম্যাচের ব্যাপারে আপনাদের সঙ্গে আমার লিস্টেটা মিলে যাওয়ারই কথা। সেরা ম্যাচ বার্সেলোনা ইন্টার মিলানের 2 লেগ। আমি এখানে আরো কিছু দিয়েছিলাম, যদিও নাবিল খান ফোন করে বলেছেন যে কোনো একটা আমি বলছি একটা করে, আরেকটা উনি রেখেছেন বাংলাদেশ এবং হংকং চায়না। আচ্ছা, এবং গোল দিয়ে দিয়েছিলেন তিনি 3টা। আমি বলেছি চুজ ওয়ান। আচ্ছা, কিন্তু বাংলাদেশ মানে বার্সেলোনা ইন্টার মিলানের ম্যাচটার ধারে কাছে মনে হয় আর কিছু এক্সাইটমেন্টের দিকে হবে না। কারণ এটা তো চিন্তা করে দেখেন, বার্সেলোনার যদি ওই ম্যাচটা জেতা হতো, আলটিমেটলি এখন যে আমরা পিএসজি কে নিয়ে এত বেশি নামডাক করছি, আলটিমেটলি আমরা হয়তো বার্সেলোনাকেই সেলিব্রেট করতাম পুরো বছর জুড়ে। 2025 সালটা বলা যেতে পারে বার্সেলোনার একটা রিসার্জেন্সের বছর। কারণ হানসি ফ্লিক এসে দলটাকে যেভাবে রিইনভিগোরেট করেছেন, শুধুমাত্র ওই চ্যাম্পিয়ন্স লিগের ওই লেগের ম্যাচটা ছাড়া, 2 লেগের ম্যাচটা বাদ দিলে ইট ওয়াজ বার্সেলোনাস ইয়ার। কারণ যেভাবে বার্সেলোনাকে ধুঁকতে হয়েছে লাস্ট কয়েকটা বছরে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনা 2025টা নিজেদের করে নিয়েছে। আনফরচুনেটলি ইন্টারন্যাশনালের ওই লেগের 2 লেগের ম্যাচটা, স্পেসিফিকলি সেকেন্ড লেগের ম্যাচটা ওয়াজ মানে ইট ওয়াজ বিয়ন্ড লজিক। ইন্টারন্যাশনালে সে কিন্তু মাঝে দিয়ে তার কথা বলে ইন্টারন্যাশনালে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, কন্টিনিউ প্লিজ। এক্স্যাক্টলি সো ইন্টারন্যাশনালে এবং বার্সেলোনার সেকেন্ড লেগের ম্যাচ এবং ফার্স্ট লেগের ম্যাচ আনডাউটেডলি এই বছরের বেস্ট ম্যাচ। আমি আরেকটা ম্যাচের কথা বলতে চাই, যেটা শুনে হয়তো রিফাত মাসুদ একটু খুশি হবেন, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং অলিম্পিক লিওর সেকেন্ড লেগের ম্যাচটা, সেমিফাইনালে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি বিউটিফুল। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত ফাইনালে কিছু করতে পারেনি, তারপরও আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্যে বাংলাদেশ হংকং চায়নার ম্যাচটা ওয়াজ অ্যাবসলিউটলি বেস্ট। যদিও ইট এন্ডেড ইন আ ট্র্যাজেডি, মানে আমরা যেহেতু বাংলাদেশের মানুষজন, আমরা এই ট্র্যাজেডিতে শেষ করেছি আলটিমেটলি। এই ট্র্যাজেডির মানে কারণেই আমার সেরা ম্যাচের যে তালিকাটা, সেখানেও আমি আসলে বাংলাদেশ আর হংকং চায়নাটা রাখতে পারি নাই। মানে নাইলে বাংলাদেশ, আমার মনে হয় আপনারাও তাই রাখতেন, তাই না? বাংলাদেশ হংকং চায়নাই ম্যাচটা ড্র হইলো, 3-3 গোলে ড্র হইলে। আমি হচ্ছে গিয়ে আপনার সেরা ম্যাচের হিসেবে এখনো হচ্ছে বাংলাদেশ এবং হংকং চায়নাকেই রেখেছেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে ধরেন সেরা ম্যাচ যেটা আমি দেখেছি বা যেটার মধ্যে আমি অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছিলাম, সেটা ছিল এই বছরের এই ম্যাচটাতেই। এই ধরেন তখন ওই মোমেন্টে আমরা কমেন্ট্রি করছিলাম, ওই ধরনের একটা এক্সপেরিয়েন্স ছিল। বাট ওই ম্যাচের রেসটা আমার মনের ভেতর ওই সেরা ম্যাচ হিসেবেই দাগটা আসলে কেটে গেছে। রেজাল্টটা বাংলাদেশের ফেভারে জানি, দ্যাটস ডিফারেন্ট। আপনাকে নিয়েই লেজেন্ড আইয়ুব বাচ্চু একটা গান লিখেছিলেন, গানটার নাম মনে করতে পারেন? কোনটা বলেন? আমি কষ্ট পেতে ভালোবাসি। এই কথা বলতে পারেন কারণ আপনাকে অ্যাজ আ ফ্যান আপনি বলছেন যে এটা আপনাকে ছুঁয়ে গেছে, আপনার কষ্ট হয়েছে। কিন্তু এটাকে আমি সেলিব্রেট করছি না, তো ছুঁয়ে গেলে কি হবে? ধরেন হচ্ছে গিয়ে আমাকেও যদি সেকেন্ড ম্যাচের অপশন দেয়া হয়, আমি রাখবো হচ্ছে ইন্টার মিলান এবং বার্সেলোনার ম্যাচ। ঠিক আছে, মানে ধরলাম ধরেন 2টা মেলালে আমাদের 3 জনের এক, কিন্তু সেরা ম্যাচ দিয়েছেন কোনটা? তৌসিফের কার্ডটা দেখি, তৌসিফের কার্ডটা আমরা একটু দেখি যে তৌসিফের সেরা ম্যাচ কি। সেরা তৌসিফ, এটা কি তৌসিফ? মানে এটাই বললাম, মানে এটা কোন ধরনের ফ্রডগিরি? এটা ফ্রডগিরি না ভাই, যেই 2টা ফ্রি কিকে গোল মানে দিল ডেকলান রাইস, ওই ম্যাচটাই আমার কাছে সেরা। হোয়াট টু ডু, মানে আমি যখন পেছনের দিকে তাকাই 2025-এ সেরা ম্যাচ ওইটাই মাথায় আসছে আমার। আর এটা কি বিয়ে খাইতে গেছিলেন ছবিটা?
হ্যাঁ ওটা বিয়ে হওয়ার ছবি, মানে ওই আর্সেনাল রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখার পরেই মনে হয় বিয়েটা কেটে গেছিল। মানে ওটার পরে মানে কোন একটা টাইম পিরিয়ড। আচ্ছা ওখানেও কি রাইস ছিল? রাইস তো ছিল, বিয়েতে তো রাইস থাকে। অবশ্যই ছিল। ঠিক আছে, তাহলে বলেন, ব্যাখ্যা করেন এবার, ব্যাখ্যা করেন মানে কেন আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ? মানে আমি যখন পেছনের দিকে তাকাই 2025-এ ওইটাই আমার মাথায় সবচেয়ে মানে বেস্ট ম্যাচ হিসেবে আছে। আপনার তো সমস্যা ভাই আছে ভাই। থিবো কোর্তোয়াকে ওই ধরনের ম্যাচে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 2টা ফ্রি কিকে গোল দেওয়া, আর ওই দুইটা গোল had তো to আসলে be, মানে একেবারে টপ। পিচ না ইঞ্চ একেবারে পারফেক্ট। একেবারে মন্দও পারে নাই শরীফুল্লাহ, কি বলেন তৌসিফ? থিবো কোর্তোয়াকে ফ্রি সেটাই। কিকে 2বার বিট করা একটা ম্যাচে, কি বলেন আনন্দ ভাই? না, ডেকলান রাইসের সেকেন্ড ফ্রি কিক জাস্টিফিকেশন করতেছে। জীবনের এমন পয়েন্টে আছে যে জুমে কানেক্ট করে সে একজনের কাছ থেকে জাস্টিফিকেশন খুঁজতেছে। কারণ হচ্ছে কি এইখানে দুইজনের কাছ থেকে সে হচ্ছে পাঁচটা পায়। আনন্দ ভাই আমাকে দেবে। আচ্ছা না, তৌসিফের ভালো ভালো রাইস পাওনা আছে, এটা পরে হিসাব কিতাব চোকানো হবে, সমস্যা নেই। সেই আচ্ছা, ফুটবল শো এর বেস্ট মোমেন্ট মনে হয় এইবার এই বছরের আই গেস যেদিন আমরা দেখলাম রাইসের ফ্রি কিকের পরে তেহারি খাইলাম এখানে বসে, দ্যাট ওয়াজ দ্য মানে পিক মোমেন্ট। আমি তো অন্য জায়গায় বসে দেখছি। ইয়া খাইতে পারে নাই তৌসিফ। আচ্ছা যাই হোক, তৌসিফ আরো ব্যাখ্যা বাকি আছে। Yes. সেরা ফুটবলার ভিতিনিয়া। উসমান দেমবেলে, তবে একটা জায়গায় আমাদের সবার এক, সেটা হচ্ছে আমি, নাবিল খান, তৌসিফ, শরীফুল হক, আমাদের দেখা সেরা গোল এই বছরের হামজা চৌধুরীর ওভারহেড কিক। নিজের চোখের সামনে আপনি যেটা Period. দেখবেন আমরা সবাই মানে একেবারে একটা রুমেই এইটার ছিলাম। উপরে আর হ্যাঁ। কিছু নাই। পিরিয়ড, আর তো কোনো কথা নাই। এটা নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, ওটার রিঅ্যাকশন fact- আছে আনন্দ। ইনফ্যাক্ট এখানেও হচ্ছে আমি একটু আরো দুইটা গোলের কথা রাখছিলাম। একটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কোনো কথা নাই। ওভারহেড কিক, স্কট কেন? ম্যাকটামিনের ওভারহেড কিক। এক নৌকায় কি আপনার হয় না? না, আপনাকে যেমন দুই চ্যানেলে দেখা যায়, এরকম সব জায়গায় আপনি দুই জায়গায় দিচ্ছেন না? ভালোই। আচ্ছা, আসলে দুটোর exactly. একটা চুজ করা কিন্তু কঠিন কঠিন না? খুবই কঠিন। খুবই টাফ। হ্যাঁ, আপনি যখন এটাই তো এটার একটু মজা। চিন্তা করলেই দেখবেন যে অন্য একটা এটার মজা। আচ্ছা ঠিক আছে, এইবার আসি আমরা সেরা ফুটবলারের হিসাবে। সেরা ফুটবলার আমি দিয়েছি উসমান দেমবেলে, আমিও দিয়েছি নাবিল দেমবেলে। খান দিয়েছে উসমান দেমবেলে, তৌসিফ দিয়েছেন ভিতিনিয়া, আর শরীফুল হক আনন্দ রাফিনিয়া। আচ্ছা রাফিনিয়া। ধরেন উসমান দেমবেলে আমাদেরটা ব্যাখ্যা নাই করলাম, ব্যালন ডি'র জেতা। ভিতিনিয়া দিয়ে শুরু করি। তো ভিতিনিয়া ধরেন উসমান দেমবেলে তো 2025-এ একটা হ্যাঁ। ভালো একটা সময় ইনজুরিতে বাইরে ছিলেন, তো ভিতিনিয়া ওই সময়টাও সার্ভ করছে। আর চ্যাম্পিয়ন্স লিগের এই গ্রুপ স্টেজটাতে মানে 25-26-এ গ্রুপ স্টেজে ভিতিনিয়া ইজ অ্যাবসলিউটলি স্টানিং, মানে সো ফার। ইনফ্যাক্ট ধরেন হচ্ছে লাস্ট বছরও যখন পিএসজি যেই চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো, ওইটাতেও তো ভিতিনিয়ার একটা মেজর সিগনিফিকেন্ট Exactly. রোল আসলে ছিল। বাট মানে একটু চোখের আড়ালে থেকে যায়। ধরেন Exactly. মিডফিল্ড পজিশনে, সেন্টার মিড পজিশনে আপনি যখন গেমটা রান করেন, মানে তবে আমার কাছে মানে অন্য একটা ব্যাপারে আমার কাছে এরকমটা মনে হচ্ছে যে এখন আমি একটু আনন্দের সাথে এখানে একটু মানে কানেক্ট করতে চাই এই কারণে যে আনন্দ যে রাফিনিয়াকে দিয়েছেন, আমরা তো বলছি 2025 সালের সেরা ঘটনা, 2025 সালের সেরা ফুটবলার। 2025 সালের শেষ অংশে তো আসলে উসমান দেমবেলে নাই, এই সিজনের বেশিরভাগ অংশ জুড়ে। আমি তো মনে হয় ভুল করছি, এটা তো রাফিনিয়া হওয়া উচিত। না, আবার আপনি খেয়াল করেন যে ওই অর্ধেকটা পর্যন্ত ওসমান দেমবেলে যা করেছেন, হি ওয়াজ ব্রিলিয়ান্ট। ওইটাই আসলে তাকে টেনে দিয়েছে বাকি সব জায়গায়। রাফিনিয়া এই বছরের শেষ দিকটায় এসে করছেন, আবার বছরের শুরুতে করেছিলেন, কিন্তু দিন শেষে ধরনের প্রাপ্তির জায়গায় ওই জায়গায় তো আসলে রাফিনিয়ার হাতে কিছু না। মানে যে নির্বাচিত তাকেই বেশি ই করো। যাই হোক, বলো বলে ফেলেন রাফিনিয়াকে নিয়ে দুটি কথা। খুব সিম্পল। আপনি 2025-এর হিসাব করতেই পারেন। আমি 2025টাকে 2024টাও একটু টেনেছি, 2025-এর হিসাবটাও করা আছে। 2000 মানে এটাকে একটা ব্যালন ড'র কার্স বলতে পারেন। রদ্রি ব্যালন ড'র জিতলেন, তারপর ইনজুরিতে পুরা একটা সিজন তিনি খেলতে পারলেন না। উসমান দেমবেলে আনডাউটেডলি 2025-এর শুরুটা যেভাবে করেছেন, যেভাবে এটা বলতে কোনো বাধা নাই যে যিনি পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, হি ওয়াজ দ্য ম্যান এবং ডিজার্ভিংলি দ্য উইনার অফ দ্য ব্যালন ড'র। রাফিনিয়ার কেসটা একটু দেখেন। রাফিনিয়া ফিফা বেস্ট 11-এ চান্স পান নাই, তিনি ব্যালন ড'রে 5th হলেন, কিন্তু বার্সেলোনাতে পেদ্রি এবং লামিন ইয়ামাল যদি থাকেন, তাদের পুরো দলটাকে ফাংশন করানোর ক্ষেত্রে, সেটা হাই প্রেসিং বলেন, বাকিদের চান্স ক্রিয়েশন বলেন, সেক্ষেত্রে রাফিনিয়া ছাড়া এই বার্সেলোনা দলটাকে কল্পনা করা যায় না। এবং হান্সি ফ্লিক নিজেও বলছেন যে এই রাফিনিয়া ইজ দ্য হার্ট অফ বার্সেলোনা। ইনফ্যাক্ট রোনালদো ফেনোমেনা, মানে নাজারিও রোনালদো যে রেকর্ডটা সেট করে গেছিলেন 7টা গোল অ্যাসিস্ট, মানে গোল কন্ট্রিবিউশন, সেটার রেকর্ডটা এর আগে কেউ ভাঙতে পারেনি, যেটা
রাফিনিয়া ছুঁয়ে ফেলছেন, যেটা রাফিনিয়া আর কি ব্রাজিলিয়ানদের মধ্যে আর কি, যেটা রাফিনিয়া এই সিজনে 2024-25 সেটা তিনি করতে পারছেন। তারপরও কোথাও রাফিনিয়ার নামটা নাই। ইনফ্যাক্ট বার্সেলোনা রাফিনিয়াকে ছাড়া যেভাবে ঢুকেছে সেটা গত 2024 ওই হাফে এবং 2025 এসে লাস্টের দিকে 3 মাসের মতো তিনি ছিলেন না। তখন বার্সেলোনার চেহারা ছিল একরকম, রাফিনিয়া আসার পর তিনি যে কায়দায় গোল করছিলেন, ইনফ্যাক্ট রাফিনিয়া পার 90 মিনিটস আর গোল স্কোরিং রেট এই সিজনে গত সিজনে চাইতে বেশি। সো স্ট্যাটিস্টিক্যালি হিসাব করলে রাফিনিয়া আরো ভালো পজিশনে শেষ করা কথা, যেটা স্ট্যাটিস্টিক্স অতটা না ধারি, বাট মানে আমি ওই মুকুটহীন রাজা হিসেবে রাফিনিয়াকে দেখি, এবং রাফিনিয়া 2025 এখনো পর্যন্ত হি ইজ পারফর্মিং। সেরা ফুটবলারের এটা আমি চেঞ্জ করতে চাই যদি প্যানেল অ্যালাউ করে। করেন আমারটা Sure, রাফিনিয়া, রাফিনিয়া। আমারটা রাফিনিয়া, হ্যাঁ মানে 25 তো 25-এর হিসাব করলে রাফিনিয়া, কিন্তু যদি সিজন হিসাব করি না, আমরা তাহলে এখানে হিসাব আসলে হবে। season 25 করছি না, আমরা তো 25 হিসাব 25 করছি, আমার 25 রাফিনিয়া। ভাই আপনি কি আপনার জায়গায়? না, আমি আমার জায়গাতেই আসলে থাকবো। ওই প্রথম 6 মাসের জন্যই আসলে দেমবেলে যা করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে PSG কে একলা টেনেছেন, এক হিসেবে যদি আমরা বলতে পারি। যাই হোক, এইবার গেল সেরা ফুটবলার পর্যন্ত আমরা গেছি। এবার আসি আমরা সেরা ফ্লপে। সেরা ফ্লপ আমার আর নাবিল ভাইয়েরটা মিলে গেছে। মিলে গেছে। কি কি সেরা ফ্লপ? সেরা হাভিয়ার ফ্লপ হচ্ছে কাবরেরা। কি আমার কাছে হাভিয়ার কাবরেরা। আর তৌসিফের? আমারও হাভিয়ার কাবরেরা। আনন্দ? রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ। আচ্ছা ঠিক আছে, দুইজন নাবিল খান ব্যাখ্যা করুক, তৌসিফ ব্যাখ্যা করুক, এরপরে আমি, তারপরে আনন্দ। আমার কাছে মনে হচ্ছে হাভিয়ার কাবরেরা এই ক্যালেন্ডার ইয়ারে তাকে নিয়ে যতটুকু হাইপ ছিল বা যা ছিল তার কোনো কিছু তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, এবং দিন শেষে আমার মনে হয়েছে যে এই টিমটাকে আরো বেটার ভাবে আসলে হ্যান্ডেল করা যেত। আমার মনে হয় হাভিয়ার কাবরেরার কাছে কোনো প্ল্যান বি, প্ল্যান সি, বাংলাদেশ যখন ম্যাচ খেলে সিচুয়েশনে পড়লে কিভাবে তিনি ডিফেন্ড করবেন, কিভাবে সুইচগুলো করবেন, ওই কাজটা আসলে তিনি প্রপারলি করতে পারেন। এবং ফুটবলে তো একটা কথাই আছে আপনার, ফুটবলে কোনো দলের যত খারাপ অবস্থা হোক সবার ফার্স্টে ওই চেয়ারটার মধ্যে যাকে হচ্ছে টার্গেটটা করা হয় সেটা হচ্ছে কোচ। সুতরাং ওই হিসাব করে কোচই হচ্ছে কি আমার কাছে এবারে সেরা ফ্লপ। ঠিক আছে, আমি বুঝেছি, কিন্তু হাভিয়ার কাবরেরার এর বেশি করার কি সামর্থ্য ছিল যা তিনি করেছেন? আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াডস হাভিয়ার কাবরেরা পেয়েছেন। আর ধরেন কোচের তো একটা দায়িত্ব থাকে যে আমি ওয়ান অফ দ্য না বেস্টই। আমি ওয়ান অফ দ্য বললাম কারণ একেবারে ওই শুরুর দিকের গুলো আমার আমি খেয়াল জানি নেই। না। যাই হোক, হাভিয়ার কাবরেরা এই বছরটাতে অনেক কিছু করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত করতে পারেন নাই। কিন্তু একটা যে ইস্যু, ধরেন হামজা নির্ভর তো টিমটা হবেই বাংলাদেশ অ্যাজ এ প্লেয়ার, বা হামজার চেয়ে বড় প্রোফাইল তো এখানে কেউ নাই। সবাই হামজাকে লুক আপ টু করবে, হামজা থেকে শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু অ্যাজ এ কোচ আপনার উচিত ছিল হামজার নির্ভরতাটা কমানো। ইনফ্যাক্ট মানে টিমে আমি যেন এমন একটা সিস্টেম বিল্ড করি, ইনাফ টাইম পাওয়া গেছে, ভালো ভালো ইন্টারন্যাশনাল উইন্ডোতে যাই হোক নেপাল ভুটান পাওয়া গেছে ম্যাচ, ওই সময়টাতে যদি হামজা নির্ভরতা খানিকটা কমানো যেত তাহলে হয়তো বাংলাদেশ এশিয়ান কাপে আজকে খেলতো। এবং কিছু প্ল্যানিং এর জায়গায় আপনি খেয়াল করেন, সিঙ্গাপুর ম্যাচের আগে সমিত সোমকে কেন খেলানো হলো না, তার হচ্ছে ওই যে রিকভারি টাইম, তিনি ম্যাচ খেলে এসেছেন, আবার ঠিকই ফ্রেন্ডলি ম্যাচে খেলানো হলো। আবার হচ্ছে কি আপনি ফ্রেন্ডলি ম্যাচে সমিতকে হচ্ছে ঠিকই খেলায় দিবেন একই টাইম। বুঝতে পারছি, মানে মেক মেক সেন্স, তো মেক সেন্স। পলিশ টু এসে আমার দৃষ্টিতে হাভিয়ার কাবরেরা রিস্কও নেন নাই। হ্যাঁ না ঠিক আছে, should have taken the না risk. না ইটস ফাইন, মানে আমি আপনাদের সাথে ডিসএগ্রি করার কোনো কারণই নাই। আমি হাভিয়ার কাবরেরাকে কেন ফ্লপের কাতারে রাখি নাই, তার কারণ হচ্ছে যে তার নিয়ে আমার এর চেয়ে বেশি প্রত্যাশাই ছিল না। মানে যাকে ঘিরে প্রত্যাশা, সে যদি প্রত্যাশা মিট করতে না পারে তাই না সে ফ্লপ। আমার আর এর চেয়ে বেশি কিছু প্রত্যাশাই ছিল না। আমি দেখতেছি যে এই পর্যন্ত করতে পারছে এরই অনেক। তারপরে এবার আসি আমার ফ্লপ হচ্ছে মিস্টার রুবেন আমরিম। কারণ আমরিম কেন ফ্লপ, আমরিমের ওই মাঝখানের 3-4টা ম্যাচ বাদ দিলে আমি কিছু দেখি নাই, এবং আমি আসলে সিজনের শুরুর দিকেও দেখি নাই, যেটা আমি মেনে নিয়েছিলাম। আমি সিজনের এইবারও কিছু দেখতেছি না। আমার মনে হচ্ছে না, এটা যদি টপ 6-এ শেষ করতে পারে ইউনাইটেড, বড় ধরনের অর্জন হিসেবে এটা ধরা যেতে পারে। এই বছরের কিন্তু 2025-এর ফ্লপ হিসেবে আমার কাছে মনে হয় রুবেন আমরিমি। যে প্রত্যাশা নিয়ে তিনি এসেছিলেন, যেভাবে আমি বলছি না যে নতুন কোচে সেই রাতারাতি পাল্টে ফেলবেন, কিন্তু যতটুকুও করার দরকার ছিল সেটাও তিনি করতে পারেননি। যদিও তার দল ইউরোপা লিগে ভালো করেছিল, ফাইনাল পর্যন্ত গেছে, কিন্তু সেটাও তো জিততে পারেনি। জিততে পারলে এক কথা ছিল, হারসেন কার কাছে, টটেনহ্যামের কাছে। টটেনহ্যাম প্রিমিয়ার লিগে কততম হয়েছে? 17। আপনি কানের পাশ দিয়ে গুলি গেছে। আপনি 15। এইরকম বাজে ম্যাচ আমি তো এই বছরই দেখিনি। আর টটেনহ্যাম আর ম্যানচেস্টারের যে বাজে ম্যাচ ছিল, আমার এই জন্য। কিন্তু রুবেন আমরিমের কি ওই রিসোর্সেস ছিল? ধরেন আপনি স্কোয়াডের কথা বলেন, আপনার স্কোয়াডে কি ওই কোয়ালিটি আছে? ওই যে কথা ওইখানে আসবে যে ব্যাক 3, ব্যাক 4, কথা বার্তা, মানে ইজ এ ভেরি গুড মোটিভেটর। হ্যাঁ,
কিন্তু আই ডোন্ট নো যে উনি আসলে না, পিছে গিয়ে এই যে সেগুলো কাজে তৌসিফ লাগাতে যে পারছেন বললেন, না। ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড কি এতই খারাপ, বছরটা তারা ওভারঅল যেভাবে শেষ করতেছে এত তো 15 খারাপ। নাম্বার আর খারাপ না। এক্স্যাক্টলি, সুতরাং স্কোয়াড তো আপনার আছে, দিন শেষে তো ধরেন স্কোয়াড তো আছেই। না ধরেন টেন হ্যাগের যে দল ছিল, ঠিক আছে, মানে আপনি টপ 10-এও ফিনিশ করতে পারবেন না আমি প্রিমিয়ার লিগে। ওইটা মানে গত সিজনের 15 নম্বরে ফিনিশ করার কথা তো বলছি। এইটা কি flop হওয়ার জন্য এই- যথেষ্ট না? এই সিজনের, হ্যাঁ এটা ঠিক আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব যখন লিগের 15 হয়ে শেষ করবে, তখন এইটা তো একটা বড় ধরনের ফ্লপের ঘটনা, তাই না? আপনি 15 নাম্বার অন কেমনে, আপনি টপ মানে অ্যাটলিস্ট 8 অন 10 অন, 15 কেমনে, আরেকটু তো রেলিগেশনে পড়তো। আরে যাই হোক, আনন্দ, Fair enough. রিয়াল মাদ্রিদ তো ঠিক আছে, আপনার যেটা দিছেন রিয়াল মাদ্রিদ ফ্লপ, ঠিক আছে, বলেন এবার। আমি একটু ওই যে হাভিয়ার কাবরেরা প্রসঙ্গে আসি। হাভিয়ার কাবরেরাকে নিয়ে আমারও কোনো হাইপ ছিল না, এটা আমি আপনার সঙ্গে একমত, রিফাত মাসুদের সঙ্গে। তবে হাভিয়ার কাবরেরা যেটা খোয়াইছেন, তার বছরের শেষটা কিন্তু খারাপ হয়নি। ইন্ডিয়াকে হারানো, ধরেন ইতিহাস তো একটা ফানি থিং, ইতিহাস ইজ এ ভেরি ফানি থিং। যখন আপনি ইতিহাসে দেখবেন অনেকদিন পর যে হাভিয়ার কাবরেরা 22-23 বছর পর ইন্ডিয়াকে হারাইছেন, তার অধ্যায় শেষ হোক আর না হোক, তারপরও তিনি যেটা চান্স যেটা মিস করে গেছেন সেটা হচ্ছে তার এগেইনস্টে এবং পুরো বাংলাদেশ ফুটবলের এগেইনস্টে যেটা দর্শকদের অভিযোগ, অনেকেরই অভিযোগ যে কোট আনকোট সিন্ডিকেট ব্যাপারটা, এটা ঘটানোর একটা বড় মানে চান্স তার কাছে ছিল, যেটা তিনি একদমই মানে হাত থেকে ফেলে দিয়েছেন, যেটা তিনি করেন নাই। হাভিয়ার কাবরেরার প্রসঙ্গ থেকে আসি হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রসঙ্গে। আপনারা তিনজনই হচ্ছে একজন ব্যক্তিকে ফ্লপ হিসেবে দেখছেন, আমি পুরো রিয়াল মাদ্রিদ এনটিটিকে একটা ফ্লপ হিসেবে দেখছি। কারণ 2025 সালে ডিসেম্বর মাসে 2024 হচ্ছে লাস্ট ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতলো রিয়াল মাদ্রিদ। তারপর থেকে ইট অনলি ওয়েন্ট ডাউনহিল। ইনফ্যাক্ট শাবি আলোনসো এসে তিনি একটা ম্যাচ উইনিং স্ট্রিক তার ছিল, কিন্তু যখনই ইট কেম টু বিগার অপোনেন্টস এক্সেপ্ট বার্সেলোনা আবার এখানে অবশ্যই ছোট অপোনেন্ট না, কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজি, তারপর আতলেতিকো মাদ্রিদ, এরপর ম্যানচেস্টার সিটি, যাই আসছে না কেন তিনি আর পারেন নাই। সো কার্লো আনচেলত্তির যুগ এবং শাবি আলোনসোর এই ট্রানজিশনাল পিরিয়ড সবকিছু মিলে রিয়াল মাদ্রিদ জাস্ট কুডন্ট ডু এনিথিং, এবং এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা ভুলে যাওয়ার মতো বছর। আমি কারো ফ্লপের সঙ্গেই দ্বিমত পোষণ করতে পারতেছি না আসলে, সবগুলো ফ্লপ আমার কাছে মনে হয় মোরালেস ঠিক আছে। হ্যাঁ, আমারটা ঠিক আছে না আনন্দ, আপনি ওটা জাস্টিফাই করেন। রুবেন আmorim চলে? না না না, চলবে না, চলবে না, চলে না? আপনি না না না, চলে না। রুবেন আমিরিম ভালো করবে, ভালো করবে? ভালো করবে, হ্যাঁ না, ভালো করবে সেই ভরসা তো আমিও না, রাখি। পরের হাফে হিসেব করেন, ভালো তখন করবে। তো এখন তো ম্যানচেস্টার ইউনাইটেড ভালো 6 করবে নম্বরে আছে না, ভাই। না ভালো করবে সেটা তো আমি বিশ্বাস করতে চাই বা করি, আমি তো রুবেন আমরিমের ফ্যানও। মানে 2025-26 সিজনে এসে রুবেন আমিরিম যেটা করার চেষ্টা করছেন সে কারণে তাকে ফ্লপ বলতে পারছি না আপাতত আর কি। Okay. বাট ম্যানচেস্টার ইউনাইটেড স্টিল নট ইন আ গুড শেপ এট অল এখনো। পরটা যাই, সেরা হাইপ, এটা তো মনে ব্যাখ্যা করুন কারো এটা হামজা চৌধুরী, হামজা এটা হাইপ মানে না, এটা ব্যাখ্যা, আচ্ছা, কারো কোনো শরীফুল হক ব্যাখ্যা হচ্ছে এখানে একটু হ্যাঁ, বিস্তারিত বলেছেন বাংলাদেশ জাতীয় দল ছেলে ও মেয়ে, ট্রু, মানে বাংলাদেশের ফুটবল, তাই তো সেরা হাইপ বাংলাদেশের ফুটবল। ওকে ফাইন। আচ্ছা, সেরা রিপোর্টিং মুহূর্ত, এটা এক একজনের এক এক রকম হবে, এটা মনে হয় সবাই একটু শুনতে চাইবেন। একবারে শুরু করি হচ্ছে যে ধরেন আমার দিয়ে শুরু করি, রিফাত মাসুদ। আমারটা দেয়া হয়েছে হচ্ছে ভারতকে হারানোর পরে হামজার বাবা মায়ের যে ইন্টারভিউটা, মানে আমার কোনো কল্পনাতেও ছিল না যে এই ইন্টারভিউটা এইভাবে হইতে পারে। হামজা বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, হারানোর পরে হামজা চৌধুরীরা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। তো ওই সময় আমার টার্গেট হচ্ছে যে আমি হামজার প্যারেন্টসরা মাঠে আছেন জানি, আমি তাদের ইন্টারভিউ নিতে চাই। তো যখন আমি ফোন দিলাম ওনাদেরকে, মাঠে কই আছে খুঁজে পাচ্ছি না, তখন ওনারা জানালেন আমাকে যে এখানে আছি। তো ইন্টারভিউটা শুরু হওয়ার সময় হামজার মা আমাকে বলছেন যে ইন্টারভিউ আর কত আমারটা নিবা, আমি তোমারটা নিই। হ্যাঁ, ওইটা ইট টার্নড আউট ভেরি গুড আমার কাছে মনে হয়েছে। তো ওই মোমেন্টটা আমার কাছে মনে হয়েছে এই বছরের আমার রিপোর্টিং এর অন্যতম অদ্ভুত মুহূর্ত। একই সঙ্গে শিলংয়ের ম্যাচ শেষে মিক্স জোনে যে আমরা কথা বললাম হামজার সাথে, ওইটাও একটা আনন্দ আমাকে দিয়েছে। মানে শরীফুল হক আনন্দ দেয় নাই, মানে আমি আই গট হ্যাপিনেস। এবং আমাদের মনে হয় সবারটার মধ্যেই ঘুরে ফিরে এক টাইপের জিনিসপত্রই আছে, যেমন শরীফুল হকেরটা ছিল হামজা হোমকামিং, অর্থাৎ হামজা যখন বাংলাদেশে নেমেছে প্রথম উন্মাদনাটা আসলে আপনি দেখেছিলেন। হ্যাঁ, ও সে বলেছিল বাড়ি পর্যন্ত গিয়েছে, হামজা হ্যাজ অ্যারাইভড, হামজা চৌধুরী হ্যাজ অ্যারাইভড। ওইটা মানে এখন হঠাৎ করে মনে পড়লো আমার, হঠাৎ করে মনে পড়ে ঠান্ডার মধ্যে হালকা একটা গুজবাম্পস হচ্ছে। মানে আমি কখনো এরকম ভাবি নাই যে হামজা এয়ারপোর্টে বের হয়ে আসার পর বিমানবন্দর থেকে, মানে বিমানবন্দরের ভেতরে তো অনেকেই অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু সাংবাদিকদের মধ্যে যে আমি প্রথম তাকে কোয়েশ্চেন করতে পারবো কিংবা লাইভে সেভাবে হামজার আশাটাকে ব্যাখ্যা করতে পারবো, ইট জাস্ট কেম সো ন্যাচারালি যে হামজা চৌধুরী হ্যাজ অ্যারাইভড, হামজা চৌধুরী হ্যাজ অ্যারাইভড। মানে
এটা পুরো একটা সারিয়াল মোমেন্ট ছিল। এবং হামজা প্রথমে আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, মানে আমি চিৎকার করছি, ওখানে তো প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানো এবং প্রায় 1.5 ঘন্টাই লাইভ চলেছে টি স্পোর্টসে। সে সময় আমি চিৎকার করে হামজা পর্যন্ত আমার প্রশ্নটা পৌঁছাতে পেরেছি এবং হামজা আমার প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, যে তিনি বলছেন ইনশাল্লাহ আমরা মানে উই উইল উইন এগেইনস্ট ইন্ডিয়া, বা এরকম কিছু একটা বলেছিলেন, আমরা জিতবো ইনশাল্লাহ। তো ওই মোমেন্টটা পুরোটা মানে আমার এখনো মনে করলেও মানে সারিয়াল লাগে। সে সময় অনেক কথাই বলা হয়নি, সে সময় আমাদের বুমটা পড়ে গিয়েছিল, বুমের নেকের উপরের ফোমটা পড়ে গেছে, ওইটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে কোন এক ভদ্রলোক মানে এটা বলে, ভাই এই যে এটা থ্যাংক ইউ। তারপর অনেক কাহিনী জানেন না, আমি অনেক কাহিনী বলি নাই। তারপর গাড়ির পিছনে গ্লাসের ঘটনা আমি জানি, হ্যাঁ গ্লাসের ঘটনা জানেন। তারপর হচ্ছে কয়েকটা গাড়ি নষ্ট হয়ে গেল হামজার গাড়ির পিছনে, আমরা গাড়িতে কিছুটা পেছনে পড়েছিলাম, তারপর সেই গাড়িটা আবার ধরা গেল। এরপর ফাইনালি হামজার গাড়ির পেছনেই আমরা আবার যেতে পেরেছি। স্নানঘাটে পৌঁছানোর একটু আগে প্রায় 300 থেকে 400 জন মানুষের একটা মোটরসাইকেলের বহর মাঝখান দিয়ে ঢুকে গেল। মানে বুঝলাম না, আউট অফ নোওয়্যার। তখন কিন্তু গাড়ি থেকে আমি লাইভ করছি যে হামজার গাড়ি প্রায় পৌঁছে যাচ্ছে স্নানঘাটে। তো মাঝখানে এতগুলো বাইকের কারণে আর কিছু দেখা যাচ্ছে না। আনফর্চুনেটলি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটাতে আর বিস্তারিত যাচ্ছি না। মানে একটা বাইক পড়ে গিয়েছিল একটা ট্রাকের সাথে, মানে গতি না মেলাতে পারে, আমি জানি না তাদের কি অবস্থা হয়েছিল। ওখানে পরবর্তীতে যারা বাইকার ছিলেন তারা গিয়ে তাদেরকে উদ্ধার করেছিলেন, তবে অ্যাক্সিডেন্টটা ভালো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। মানে হামজাকে দেখার জন্য এরকম হাইপ। এবং হামজার বাসায় যাওয়ার পর হামজা স্টেজে উঠে একটা দুটো কথা বলবেন, সেটার জন্য যেভাবে হুমড়ি খেয়ে তার বাসার সামনে মানুষজন পড়েছে, প্রাচীর টপকে একজনের জামা ছিঁড়েছে, একজন আছাড় খেয়েছেন, অদ্ভুত সব ঘটনা ঘটেছে। এরকম অদ্ভুত ঘটনা আপনি একদিনে দেখবেন না, সেটা ওই দিন যেরকম হয়েছিল। পুরো দিনটা ওয়াজ অ্যাবসলিউটলি সারিয়াল এবং সেরা রিপোর্টিং মুহূর্ত, নো ডাউট। কোনো সংশয় ছাড়া দারুণ এক্সপেরিয়েন্স ভিজুয়ালাইজ করছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি কি বলতেছিল। আমার হচ্ছে হামজার ভারতের সঙ্গে ম্যাচটা পরে যখন প্রেস কনফারেন্সে আমরা সবাই ছিলাম, আপনারাও বোধহয় নিচে ছিলেন, তখন একটা কথা ছিল যে আজকে প্রেস কনফারেন্সে হামজা আসবে। হামজা আসলেন, একটা চুইংগাম চাবাইতে ঢুকলেন, সব সাংবাদিকরা দাঁড়ায় হাততালি দিল। যদিও এটা মানে এথিক্যাল না, কিন্তু এটা হয় ওয়ান্স ইন আ ওয়াইল, খুবই রেয়ার ওয়ান্স ইন আ ওয়াইল, মানে যখন সবাই কন্ট্রোলে রাখা যায় না। হ্যাঁ, যেই ফুটবলার খুব রেসপেক্ট পান তিনি এটা পারেন, মেসিরা হয়তো পান। ওই মোমেন্টটা মানে উনি যখন ঢুকলেন তখন মানে আমি স্তব্ধ হয়ে গেছি। মানে এইরকম একটা ম্যাচ, এই ধরনের জাতীয় স্টেডিয়ামে ওই ধরনের একটা মোমেন্ট, আমি মানে পুরা ম্যাচটার ওই শেষ হওয়ার পর থেকেই মানে আমার জোনড আউট, মানে কি হচ্ছে আমি মানে নিতে পারছিলাম না। তারপরে প্রেস কনফারেন্সটা হইলো, আনন্দ ভাই ছিলেন সেখানে, আনন্দ ভাই একটা প্রশ্ন করলেন, একটা প্রশ্নের উত্তরে হামজা বললেনও যে আমি হচ্ছে এখন ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট ম্যান। মানে আমার মনে হচ্ছে যে আমরা সবাই যখন এই ধরনের কাজ যারা করি সাংবাদিকতা, একটা ইচ্ছা তো থাকে মনের ভেতর যে বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করা। তো ওই দিন মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবল ইজ ইন সেফ হ্যান্ডস। হামজা যখন বসলেন, বা ধরেন হচ্ছে যে ওই দিন ওই প্রেস কনফারেন্সে আসলে কোনো সাংবাদিক ছিলেন, ওই দিন ওই প্রেস কনফারেন্সে সবাই ছিলেন বাংলাদেশ ফুটবলের ভক্ত এবং হামজা চৌধুরীর ভক্ত, যারা মানে হামজা চৌধুরী খেলা দেখে ভালো পড়ে গেছেন। মানে ধরেন এরকম মুহূর্ত তো আমাদের রিপোর্টিং এ আসলে কম আসে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে আমরা দিন শেষে একটা গুড নিউজ দিতে পারি কোনো একটা ম্যাচ শেষে দেশের মানুষকে। এবং ওই জিনিসটাই হলো ইন্ডিয়ার সাথে ম্যাচ শেষে। বাংলাদেশের এশিয়ান কাপে আগে থেকে বাংলাদেশ রেস থেকে ছিটকে গেল, তারপরও ওই ম্যাচ নিয়ে যত ক্রেজ ছিল, মানুষজনের যত আগ্রহ ছিল, হামজাদের খেলার জন্য যতটুকু আগ্রহ ছিল, ওই ম্যাচের পর যখন ওই ফুটবলারদের সাথে কথা বলছিলাম তখন হচ্ছে যে তারা মনে হচ্ছিল একটু হাফ ছেড়ে তারা বাঁচলো। মানে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের একটা লং টাইম বাংলাদেশের একটা ব্যাট প্যাচ চলছিল, বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারছিল না, দেশের মাটিতে একটা জয় দরকার ছিল বাংলাদেশের। হংকং এর এগেনস্টে হয়নি, সিঙ্গাপুরের এগেনস্টে হয়নি। ওই ম্যাচের পর যখন ফুটবলারদের কাছ থেকে ওই রিয়াকশন গুলো দেখলাম, ইনফ্যাক্ট মোরসালিন তিনি হচ্ছে অলমোস্ট প্রায় কেঁদেই দিয়েছিলেন। ওই মোমেন্টগুলোই আসলে আমার এই বছরের সেরা প্রাপ্তি। রিপোর্টিং মুহূর্ত সিলভার লাইনিং দরকার ছিল বাংলাদেশের। মহসিন ভাইয়ের মোমেন্টটাও ওয়াজ অ্যাবসলিউট পিওর, মানে বিশুদ্ধ একটা জিনিস। আর তৌসিফ যে বললো না জোনড আউট হয়ে গেছিল, মানে ও তো প্রায় জোনড আউট হয়ে যায়, ওই গোলের পরও জোনড আউট হয়ে গেছে। নাই, দুনিয়াতেই নাই সে। আমার জন্য একটু কঠিন। আচ্ছা, আপনারা ইউজড হয়ে গেছে। তৌসিফ পাইছি আজকে আপনারে শুরু থেকে পুরাটাতে। যাই হোক, যে খবর সেরা হাইপ তো গেলই, এবার শেষ আলোচনা, যে খবর অবাক করেছে। মোট আমরা এখানে পুরস্কার দিচ্ছি 1 2 3 4 পুরস্কার 5 6 ক্যাটাগরিতে। 6 ক্যাটাগরি, শেষ ক্যাটাগরি হচ্ছে যে খবর অবাক করেছে বছরের শেষে। আমাকে অবাক করেছে আরহামের ঘটনাটা,
যেটা শেষের দিকে এসে আমি একটা ধাক্কা খেয়েছি। ফাহমিদুলের ঘটনাটা যখন হাভিয়ার কাবরেরা এসে বললেন যে হাভিয়ার কাবরেরা ফাহমিদুলকে রেখে এসছেন, আমি তখন একটা ধাক্কা খেয়েছিলাম। এবং প্রথমে যখন তাকে দলে রাখা হচ্ছিল সেটা একটা অবাক করা নিউজ ছিল, পরে যখন তাকে রেখে দিল দলে, মানে তাকে ছাড়া চলে আসলো, তখন খেলাম আরো বড় ধাক্কা। আর এইবার এসে আরহামের ইস্যুটা আমাকে একটু ভালোই হতাশ করেছে। আমাকে আসলে বছরের সবচেয়ে বড় হতাশ করেছে ওই নিউজটাই, বা অবাক করেছে যে যেই ছেলেটাকে চাইলেই হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের হয়ে তার খেলার ইন্টারেস্ট ছিল, সে বাংলাদেশের হয়ে খেলেছে এইচ লেভেল কম্পিটিশনে, খেলতে চায় সে, তাকে হচ্ছে আপনি আন্ডার 23 কোয়ালিফায়ার্স এর সময় আপনি হচ্ছে রাখলেন ক্যাম্পেই হচ্ছে ক্যাম্পেই রাখলেন না, এবং সেই ছেলে পরে গিয়ে অস্ট্রেলিয়াতে। আপনার মনে হলো তখন তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তখন মনে হলো যে তার আর একটু সময় দরকার, মানে এটা কোন ধরনের কথা ভাই? আন্ডার 23 টিমে আরহামের না থাকাটাই মানে ওইটা যদি আপনি হচ্ছে তাকে প্রপারলি করতে পারতেন তখন আরহামের ওইটা কি হতো না, আমি তো হচ্ছে ধীরে ধীরে আমি ওই জায়গাটায় যাচ্ছি। এখন সিচুয়েশন কি এসেছে, আপনি তো আরহামকেই ভালোভাবে আপনি ট্রিট করেন নাই, এখন আরহামকে যখন অন্য জায়গায় অস্ট্রেলিয়া যখন ভালোভাবে ট্রিট করছে, আরহাম যদি হচ্ছে ওই অস্ট্রেলিয়ার হয়েও দিন শেষে তার অ্যাসোসিয়েশন চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, এটাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি তখন হচ্ছে আরহামকে কোনো দোষ দিতে পারবেন না, আরহাম বলবে আমি তো রেডি ছিলাম, আমার জন্য তো হচ্ছে কোনো বাধা ছিল না। এই সব প্লেয়ারদেরকে কি করে ডিল করতে হয় এটার জন্য দরকার হলে আমাদের নতুন কাউকে লাগে নতুন জেনারেশনের কাউকে, ওদের বয়সী কাউকে। এই সব ফুটবলাররা, তরুণ ফুটবলাররা, তাদের মেন্টালিটি ওই যারা 90 দশকে জন্মেছে তাদের মতো না, যারা আরো আগে জন্মেছে 80-70 তাদের মতো না। তাদেরকে টাইম টু টাইম খোঁজ খবর নিয়ে তাদের মতো করে তাদের সঙ্গে মিশতে পারতে হবে। এই মেশার যে দূরত্ব, এইটা এবং আমার মনে হয় এই জায়গায় বাংলাদেশ আপনার একটা মানে লাইফ লাইন পেয়েছে। লাইফ লাইনটা কিরকম, এই যে এসবিসি কাপটা হলো, এটার মধ্যে কোনো হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েশন চেঞ্জের জন্য কোনো আবেদন করতে হয় নাই। যেহেতু এই এসবিসি কাপের অ্যাসোসিয়েশন চেঞ্জের আবেদন করতে হয়নি, আরহামের প্রোফাইলে এখনো হচ্ছে গিয়ে আপনার ফুটবল অ্যাসোসিয়েশনটা হচ্ছে বাংলাদেশের। আমরা চাইবো এর আগেই জিনিসটা হচ্ছে আরহামকে ফুল প্রায়োরিটি দিয়ে ওকে বোঝানো যে তুমি আমাদের বেশ ভালোভাবে প্ল্যানে আছো, নেক্সট যে কম্পিটিশন হোক যাই হোক আরহামকে ওই সুযোগটা করে দেয়া। ইটস নট অ্যাবাউট অনলি আরহাম, মানে আরহামটা হচ্ছে মানে এক্সাম্পল, প্রাইম এক্সাম্পল। এরকম আরো অনেকে আছেন যাদের সঙ্গে হয়তো একই রকম ঘটনা বা কাছাকাছি ঘটনা হচ্ছে, এইটার থেকে আমরা রেহাই চাই। এটাই আমাকে অবাক করছে। আমার দিয়েগো জোতার মৃত্যুর খবরটা, আমি তখন তো নিউজ চ্যানেলে ছিলাম, যখন আমি ওই দিন আমি ছিলাম ডেস্কে, হুট করে যখন সামনে আসলো নিউজটা, মানে আমি বিশ্বাস করতে পারিনি। আমি ডাবল চেক করছি, ট্রিপল চেক করছি, আরও চেক করছি, অনেকবার চেক করার পরে যখন দেখলাম এটা সত্যি, তখন গিয়ে টিকার দিলাম আর কি। তো ওই জিনিসটা বেশি ধাক্কা খাইছে, মানে দিয়েগো জোতা যে মারা গেছেন এই জিনিসটা যাকে আপনি 20 দিন আগে দেখছেন ইউএফএ নেশনস লিগের খেলতে। এই একই রকম ঘটনা যে রেইসের ক্ষেত্রেও ঘটেছিল আপনার আর্সেনাল ফুটবলার্স এরিয়াতে। তো ওই সময় আমি আপনার মতো সিচুয়েশনে পড়েছিলাম যে রেইসের ঘটনা যখন আমি তখন অনলাইনে লিখি আর কি, মানে ওইটা লেখার সময় আমি এরকম মানে বিশ্বাস করতে পারছি না আসলেই কি। তো ওই ঘটনাটার পরে এইটার তাই হচ্ছে অত মানে লাগে না, কিন্তু যদিও দিয়েগো জোতা ওয়াজ কারেন্ট ফুটবলার, মানে হি ওয়াজ প্লেইং। আনন্দ, আপনার সবচেয়ে যে খবরটা অবাক করেছে? এটা অবাক করার চাইতো মূলত বোধহয় লেখা দরকার ছিল, স্তব্ধ করে দিয়েছে। এবং প্রবাবলি 7-8 দিনের জন্য যখন এই নিউজটা ব্রেক করলো, আমি তো ততক্ষণে অফিস সুইচ করেছি বা আমি ছিলাম ডেস্কে। তো তখন হচ্ছে হঠাৎ করে সানের কোন একটা নিউজ, দ্য সান, তাদের নিউজ থেকে আসলো যে ডিয়েগো জটা হ্যাজ পাসড অ্যাওয়ে। আমি তো সান তো এক ঝটকাতে আসলে বিশ্বাস করা যায় না। পরে একটু টুইটারে ঘাটাঘাটি করে দেখলাম যে ঘটনা প্রবাবলি সত্যি। এবং যখন লিভারপুল থেকে ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্স করা হলো, তখন আমি যার সাথেই দেখা হয়েছে যে ভাই ডিয়েগো জটা মারা গেছে। আমি জাস্ট প্রত্যেকের সাথে এটা বলছিলাম যে কিছুদিন আগে দেখলাম লিভারপুলের হয়ে টাইটেল জিতলো, নেশনস লিগ জিতে আসলো, সেটা ফুটবলের ভক্ত হন আর যাই হন, আমাকে লোকজন পাগল ভাবা শুনতেছে যে কি খালি ডিয়েগো জটা কে না। কিন্তু আমি টের পাচ্ছি যে ডিয়েগো জটা কে। আমি ডিয়েগো জটার সাথে আমার প্রথম মেমোরি হচ্ছে ফ্যান্টাসি থেকে। তৌসিফ বুঝতে পারবেন, তিনি যখন আসলেন, তো মানে তিনি যখন আসলেন হি ওয়াজ এ মানে ব্রিলিয়ান্ট প্রসপেক্ট, তাকে মাঝে মধ্যে খেলাতাম। কিন্তু ওয়েলস থেকে লিভারপুলে আসার পর প্রথম ফরমেশন ইয়ারে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন এবং ক্লপের লিভারপুলকে ট্রান্সফর্ম করানোর ক্ষেত্রে ডিয়েগো জটা ওয়াজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এবং ডিয়েগো জটাকে আসলে মানে এটা লিভারপুলের প্লেয়াররা ফিল করেন, মেন্টালি এফেক্টেড হন। এবং লিভারপুলের প্রথম দিকে ডাউনফল একটা বড় কারণ বলা হচ্ছিল যে প্লেয়াররা মেন্টালি এফেক্টেড। এবং যখন 20 মিনিটের মাথায় লিভারপুলের ফ্যানরা স্মরণ করেন, সেটা ভক্তদের মাথায় গেঁথে যায় যে জিনিসটা ইটস এ হিউজ থিং।
এবং যখন কালকে আপনি লিখতে দিয়েছেন যে কোন ঘটনা অবাক করেছে, তখন আসলে অবাক করার ঘটনা অনেক কিছুই আছে। বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সরশিপ ডিল নিয়ে যে ঘটনা, ওটা আসলে অবাক করার মতো ঘটনা বা কিছুটা ভেবাচাকা খাওয়ার মতো ঘটনা। আর হামিদ ডেফিনেটলি, কিন্তু স্তব্ধ করেছে বা মেন্টালি এফেক্টেড হয়েছে এটা আসলে ডিয়েগো জটার ঘটনা ছাড়া মানে আর কিছু মনে পড়ছে না। এটাই সবচেয়ে বড় একটা ধাক্কা যে 2025 থেকে আমরা 2026-এ যাচ্ছি, এমন একটা মানুষকে হারিয়ে যারা লিভারপুল ভক্ত রয়েছেন, ভক্ত নন, তারাও জানেন যে ডিয়েগো জটা কি মিন করেন ফুটবলে। মানে নিয়মিত খেলছিলেন, সোজা কথা। তার বিশ্বকাপ খেলার কথা ছিল। বিশ্বকাপ খেলার কথা, পর্তুগাল হয়ে নেশনস লিগ জিতলেন, প্রিমিয়ার লিগ টাইটেল সেলিব্রেট করলেন, যে কোনো ম্যাচে তিনি তো নামতেন, রেগুলার প্লেয়ার। এমন না যে তাকে আমরা রেগুলার দেখি না, মানে আমাদের যেমন নিয়মিত দেখা হয়, মনে হয় যে ডিয়েগো জোতার সাথে আমাদের সেরকমভাবেই দেখা হতো। এই আর কি, মানে দিন শেষে লাইফ আর কি। যাক, 6 ক্যাটাগরি শেষ। লম্বা হয়ে গেছে অনেক শো, তাই না? যাই হোক, এটাই একটা এটাই পারফেক্ট, এটাই পারফেক্ট। ঠিক আছে শরীফুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট শোতে, বছরের প্রথম ফুটবল শোতে আপনার সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে গাইজ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দ্যাটস ইট। আপনারা আমাদেরকে এবার কমেন্ট সেকশনে জানান। এতক্ষণ তো শুনলেন, আমি জানি না কয়জন এতক্ষণ পর্যন্ত শুনছে, অনেকে শুনতে পারেন, আবার কেউ নাও শুনতে পারেন। এই 6টা ক্যাটাগরি আবার মনে করিয়ে দিই, হ্যাঁ প্লিজ। সেরা গোল, সেরা মুহূর্ত, সেরা গোল কই ভাই? সেরা ম্যাচ, সেরা গোল, সেরা ফুটবলার, সেরা ফ্লপ, সেরা হাইপ, আর যে খবর আপনাকে অবাক করেছে। আর একই সাথে দ্য ফুটবল শো এর টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.